আজকের ভিডিওটা শুধুমাত্র 2024-25 এমবিবিএস ব্যাচের জন্য নয়, যত মেডিকেল স্টুডেন্ট রয়েছে তাদের জন্য আজকের এই ভিডিওটা। আজকে যদি ভিডিওটা না দেখো, হয়তো 2-3 বছর 4 বছর পর ইউটিউব যদি তোমাকে এই ভিডিওটা একদিন রিকমেন্ড করে, সেই দিন যদি এই ভিডিওটা দেখো, সেই দিন তোমার মনে হতে পারে যে আজকে ভিডিওটা দেখলেই ভালো হতো। কি আলোচনা করবো আজকে সেটা তো জানবোই। তার আগে একটা গল্প বলি তোমাদের। অনেকদিন তোমরা গল্প শোনেনি বা গল্প পড়া হয়নি নিট পড়ার জন্য, বা মেডিকেল লাইফে এসে তো গল্প আর পড়াই হয় না। কি সেই গল্প? তো একদিন জঙ্গলে একটা কম্পিটিশন হচ্ছে, রানের কম্পিটিশন এবং সুইমিং কম্পিটিশন। 100 মিটার রান। 100 মিটার রানে প্রাইজ কত রয়েছে? 1 কোটি টাকা রয়েছে। তো ডেফিনেটলি সবাই সেখানে পার্টিসিপেট করেছে। ঘোড়া যেমন পার্টিসিপেট করেছে, গাধা পার্টিসিপেট করেছে, হাতি বাঘ সবাই পার্টিসিপেট করেছে। তো পুকুরের একটা মাছ ভাবলো যে 100 মিটারে 1 কোটি টাকা ফার্স্ট প্রাইজ রয়েছে, সুইমিংয়ে রয়েছে 50 লাখ। তাহলে ডেফিনেটলি মাছ বললো তাহলে আমি 1 কোটির জন্যই ট্রাই করবো। তো মাছও কিন্তু সেই 100 মিটারে কম্পিটিশনে নাম দিয়েছিল, এবং তারপরে রেজাল্ট কি হলো বুঝতেই পারছো। এবার কচ্ছপ দেখলো যে মাছ তো নেই, তাহলে আমি সুইমিং কম্পিটিশনে নাম দিয়ে দিই। সেই কচ্ছপ কিন্তু সুইমিং কম্পিটিশনে নাম দিয়েছে এবং কচ্ছপ কিন্তু ফার্স্ট হয়েছে, 50 লাখ টাকা প্রাইজ পেয়েছে। তো মাছ কি করলো? মাছ তো সহজে ছাড়ার পাত্র নয়, সে ভাবছে তাকে 100 মিটারে ফার্স্ট হতেই হবে। সে অনলাইন কোচিং সেন্টারে জয়েন করলো। বোন ম্যারো, স্নেক অ্যান্ড ল্যাডার, অনেক অনলাইন কোচিং সেন্টার ছিল যারা কিন্তু 100 মিটারে কিভাবে ফার্স্ট হবে তার ট্রেনিং দিয়ে থাকে। তো মাছ যথারীতি 50,000 1 লাখ টাকা খরচা করে সেই কোচিং সেন্টারে জয়েন করলো, এবং পরের বছর রেজাল্ট কি হলো সেটাও তোমরা বুঝতে পারছো। আচ্ছা, কোথায় ছিলাম? গল্পটা কি বলতে চাইছি বা কি বোঝাতে চাইছি সেটা চলো আমি আলোচনা করি। তাহলে তোমাকে যেটা বুঝতে হবে, তুমি কোন কন্ডিশনে রয়েছো। তুমি যদি ঘোড়ার কন্ডিশনে থাকো তাহলে ডেফিনেটলি তুমি 100 মিটার রান দেবে, কিন্তু তুমি যদি কচ্ছপের কন্ডিশনে থাকো তাহলে তোমার বেটার কিন্তু সুইমিং কম্পিটিশনে নামটা দেওয়া। আর ওই মাছের কন্ডিশনে যদি তুমি যাতে না পড়ো, তাহলে সেটার জন্য আজকের ভিডিওটা। তো আমি আমার 4 বছরের টিচিং এক্সপিরিয়েন্স এবং আমার কলেজ লাইফের এক্সপিরিয়েন্সে, আমি যে স্টুডেন্টরা অ্যাডমিশন হয় গভর্নমেন্ট মেডিকেল কলেজে, বিশেষ করে কলকাতার যে মেডিকেল কলেজগুলোতে, সেই স্টুডেন্টগুলোকে আমি 4টে ক্যাটাগরিতে ভাগ করেছি। মেইনলি ভাগ করেছি তাদের ফিনান্সিয়াল কন্ডিশন অনুযায়ী। কি সেই কন্ডিশন? প্রথমে আমি রেখেছি আলফা ক্যাটাগরি স্টুডেন্টদের। এটা কত পার্সেন্ট থাকে? সাধারণত 5% থাকে, বা লেস দেন 5% স্টুডেন্ট এই ক্যাটাগরির মধ্যে। এই ক্যাটাগরির স্টুডেন্টদের মধ্যে কারা পড়ে? যাদের বাড়িতে দেখবে 2 থেকে 3টে গাড়ি আছে, এবং ওই একটা গাড়ি কিন্তু মার্সিডিজ বা বিএমডাব্লিউ গাড়িও হতে পারে। ফ্ল্যাট 2 থেকে 3টে ফ্ল্যাট আছে, এবং তার থেকেও বেশি ফ্ল্যাট থাকে। তাদের বাবা মা দুজনেই ডক্টর, অথবা খুব বড় বিজনেস করে, বা কোনো কোম্পানির সিইও। তারা কোনো একটা গভর্নমেন্ট মেডিকেল কলেজে পড়ছে। তারা আলফা ক্যাটাগরির স্টুডেন্ট। তারা হয়তো নিজেরা ডাক্তার হতে চাইছিল না, বা ফ্যামিলি চাইছিল তাদের ডাক্তার করার জন্য। তো যথারীতি সে ভালো স্টুডেন্ট, তাই সে গভর্নমেন্ট কলেজে চান্স পেয়েছে, এবং সে যদি গভর্নমেন্ট কলেজে চান্স নাও পেত, সে যে কোনো প্রাইভেট কলেজে অ্যাডমিশন হতে পারত। এরা হলো আলফা ক্যাটাগরির স্টুডেন্ট। তাহলে তুমি যদি এই ক্যাটাগরির স্টুডেন্টের মধ্যে পড়ো, তাহলে ঠিক আছে, মার্ক করে নাও। তাহলে তোমার কি করা উচিত সেটা আমি বলবো। এরপরে চলেছে বিটা ক্যাটাগরির স্টুডেন্ট, যাদের অলরেডি বাড়িতে 1টা থেকে 2টো গাড়ি আছে। বাড়ি আছে 1টা বা 2টো বাড়ি, হয়তো বাড়ি 1টা আছে, কলকাতায় কোনো ফ্ল্যাট রয়েছে। তাদের বাবা মার একজন ডক্টর, হয় বাবা ডক্টর বা মা ডক্টর, অথবা প্যারেন্টসের কেউ গ্রুপ এ সার্ভিস করেন এখন, অথবা বিজনেস আছে, খুব বড় বিজনেস নয় বাট হ্যাঁ খুব ভালো বিজনেস আছে। তাদেরকে আমি বলছি তারা ক্যাটাগরি বি এর স্টুডেন্ট। এরকম স্টুডেন্ট কজন আছো? প্রায় 15% স্টুডেন্ট এই ক্যাটাগরির মধ্যে পড়ে। এরপর চলে আসি গামা ক্যাটাগরি। গামা ক্যাটাগরির হচ্ছে কারা পড়ে? যাদের বাড়িতে হয় গাড়ি আছে, অথবা বাবা কোন গভর্নমেন্ট জব করে রিটায়ারমেন্ট পেলে একটা গাড়ি কেনার প্ল্যান করেছে, বাড়ি একটাই আছে, অথবা মোটামুটি খুব ছোট বিজনেস নয়, বিজনেস করে, যারা কিন্তু হ্যাঁ ছেলেকে ডাক্তারি পড়াটা এফোর্ড করতে পারবে। তাহলে এটা হচ্ছে গামা ক্যাটাগরি স্টুডেন্ট। এই ক্যাটাগরি স্টুডেন্ট আমার মনে হয় আছে 60%। তাহলে 80% কিন্তু কমপ্লিট হয়ে গেল। তাহলে বাকি 20% স্টুডেন্টের কারা রয়েছে? যাদের গাড়িটা এখনো স্বপ্ন, তারা এখনো স্বপ্ন দেখে যে আমি চাকরি পাওয়ার পরে, ভালো ডক্টর হওয়ার পরে একটা গাড়ি কিনবো। এখন যে বাড়িটা আছে খুব ভালো বাড়ি নয়, বাবা মা কষ্ট করে ওই বাড়িটা বানিয়েছে, কিন্তু এরা স্বপ্ন দেখে যে হ্যাঁ চাকরি করার পরে আগে একটা বাড়ি বানাবে, তারপর একটা গাড়ি কিনবে। এদের কাছে এটাই স্বপ্ন। এদের কাছে এটা কিন্তু এরা ছোটবেলা থেকেই দেখেছে বাড়িতে গাড়ি আছে, বাড়ি আছে, ফ্যামিলিতে অলরেডি ডক্টর আছে। এদের ফ্যামিলিতে কিন্তু কে এখনো ডক্টর নয়। তাই এদের চোখে অনেক একটা বড় স্বপ্ন থাকে, এবং জীবনের স্ট্রাগলটা কি তারা কিন্তু এরাই জানে জীবনের স্ট্রাগলটা কি। এটা কত পার্সেন্ট স্টুডেন্টরা থাকে? 20%। তাহলে প্রথম কথা, তুমি কোন ক্যাটাগরির মধ্যে পড়ছো আগে নিজেকে ক্লাসিফাই করে নাও। বুঝতে পারছো তুমি কোন ক্যাটাগরির মধ্যে আছো? যদি বুঝতে পেরে গিয়ে থাকো, তাহলে এরপরে কি করবে?
তাহলে সবাই ইন্টার্নশিপ কমপ্লিট করেছে, ইন্টার্নশিপ তো কমপ্লিট হয়ে গেল। আমি এখন আলোচনা করছি যে নিট পিজি নেক্সট হলে তাহলে সেই নেক্সটের মতো করেই নিজেরা এখন ভেবে নেবে কি করা উচিত। তাহলে ইন্টার্নশিপ কমপ্লিট নাও, তাহলে এরা সবাই কিন্তু এখন এমবিবিএস ডক্টর। 1 বছরের ইন্টার্নশিপ কমপ্লিট হয়ে গেছে। তারপরে কি হাউস স্টাফশিপ। হাউস স্টাফশিপ আলফা ক্যাটাগরির স্টুডেন্টরা হাউস স্টাফশিপ কখনোই করে না। ইন্টার্নশিপের পর বাড়িতে বসে থাকে, বাড়িতে বসে প্রিপারেশন নেই নিট পিজির জন্য। তো 1 বছর প্রিপারেশন নিল, 2 বছর প্রিপারেশন নিল, যদি হয়ে যায় ভালো গভর্নমেন্টে, নাহলে কিন্তু তারা প্রাইভেট কলেজে অ্যাডমিশন হয়ে যায়। এরপর আলোচনা করবো ক্যাটাগরি বি এর 15% ক্যাটাগরি স্টুডেন্ট। এরা ইন্টার্নশিপ করবে 1 বছরের জন্য, তারপর এমবিবিএস ডিগ্রি হয়ে গেল। তারপর অনেকে হাউস স্টাফশিপ করে, অনেকে আবার হাউস স্টাফশিপ করে না, ডিপেন্ড করছে। অনেকে হাউস স্টাফশিপ করে এই কারণে যে তার টাকা লাগবে তা কিন্তু নয়, হাউস স্টাফশিপ করে কারণ তারা যে সাবজেক্টে এমডি করতে চায় সেই সাবজেক্টে তাহলে সেই সাবজেক্টে যদি হাউস স্টাফশিপ করে নেয় তাহলে তারা এক্সপিরিয়েন্সের জন্য অনেকে করে থাকে, বাট মেজরিটি কিন্তু করে না। তারা প্রিপারেশন নেয়। কত বছরের জন্য প্রিপারেশন নেয়? 2 থেকে 3 বছরের প্রিপারেশন নেয়। যদি 1 বছর হয়ে গেল খুব ভালো, নাহলে 2 বছর ট্রাই করলো, নাহলে 3 বছর ট্রাই করলো, এবং ট্রাই করে তারা কিন্তু এমডির জন্য ট্রাই করে। জবের জন্য এরা কিন্তু অ্যাপ্লাই করে না। চলে আসি এরপরে মেজরিটি অফ স্টুডেন্ট, যেটা গামা ক্যাটাগরি অফ স্টুডেন্ট। 1 বছরে ইন্টার্নশিপ করলো, এমবিবিএস ডিগ্রি হয়ে গেল। প্রথম বছর তো হাউস স্টাফশিপ অবশ্যই এরা করে, কারণ টাকাটাও একটা দরকার থাকে। এবং তারপরের বছর কি করে, একবার যদি না হয় এরা আরেকবার কিন্তু নিট পিজির জন্য ট্রাই করে, তাহলে 1 থেকে 2 বার ট্রাই করে, এবং তারপরে যদি না হয় তারপরে তারা জবের জন্য অ্যাপ্লাই করে নেয়। এরপরে চলে আসি ডেল্টা ক্যাটাগরি স্টুডেন্টদের মধ্যে। তুমি যদি এই ক্যাটাগরি স্টুডেন্টের মধ্যে আছো তাহলে তোমাকে তো ডেফিনেটলি ইন্টার্নশিপ করতে হবে। তারপরে হাউস স্টাফশিপ, হাউস স্টাফশিপ তোমার জন্য মাস্ট, অবশ্যই করা দরকার। এবং এখানে যদি হাউস স্টাফশিপের পরে কি করবে, নিট পিজির জন্য ট্রাই করবে নাকি জবের জন্য? দেখো, হাউস স্টাফশিপের করার সময় তুমি যদি নিট পিজি ক্লিয়ার করে নাও, নিট পিজি ক্লিয়ার মানে কোন সাবজেক্টগুলো, এই যে সাবজেক্টগুলো বললাম, রেডিওলজি, অর্থো, মেডিসিন, পেট, ডার্মা, চেস্ট, যদি এগুলো পেয়ে যাও ডেফিনেটলি এইদিকে চলে যাও, জবের দিকে যাওয়ার দরকার নেই। কিন্তু এই সাবজেক্টগুলো যদি না পাও, ধরে নাও তারপরে এই সাবজেক্ট যেগুলো বললাম, এই সাবজেক্টগুলোও পাচ্ছ এবং জিডিএমও পাচ্ছ, তাহলে কি করবে? তাহলে আমি বলবো জিডিএমের দিকে যাওয়াটাই বেটার। কারণ এই সাবজেক্ট যদি পেয়েও যাও, 3 বছর এই সাবজেক্টে কি করবে, তুমি পিজি শিপ করলে স্যালারি কম থাকবে। তারপরে এসআর শিপ করবে 3 বছর, 3 বছর পিজি শিপ, 3 বছর এসআর শিপ, সেই স্যালারি ধরে নিলাম 60 থেকে 70 বা 70 থেকে 80-র মধ্যে থাকবে এসআর শিপের সময়। কিন্তু ব্যাপারটা হচ্ছে তোমার এইগুলো তো তোমার বেসিক নিডস। তাহলে এই সময় যেহেতু এটা জব নয়, তুমি একটা স্টাইপেন্ড পাবে, তাহলে তুমি বেসিক্যালি হোম লোন রিলেটেড একটা প্রবলেম থাকবে, কার লোন রিলেটেড প্রবলেম থাকে, প্লাস এই এরিয়ার পিরিয়ডের মধ্যে তোমাকে একটা ম্যারেজ, বিয়ে করতে হবে, তার একটা খরচা থাকে। তাহলে এই সাবজেক্টগুলো যদি পেয়ে থাকো, আমি বলবো যে যাওয়ার দরকার নেই বা না যাওয়াই বেটার। কি করবে, যদি তুমি জিডিএমও পেয়ে গিয়ে থাকো, আমি বলবো জিডিএমের জন্য চলে যাও। জিডিএমও পেয়ে গেলে বেনিফিট কি হবে, জিডিএমও যদি পেয়ে যাও বেনিফিট হচ্ছে তুমি 3 বছর জিডিএমের সময় 3 বছরের স্যালারি পাবে। ওই যে স্যালারি পাবে, যেহেতু তুমি চাকরি পাচ্ছ, ওই চাকরির পিরিয়ডে তুমি কিন্তু তোমার এই যে ড্রিমগুলো ছিল বা বেসিক নিডসগুলো ছিল সেগুলো তুমি কিন্তু ফিল আপ করে নিতে পারবে। এবং ম্যারেজের একটা খরচা থাকে, সেটাকেও কিন্তু তোমাকেই সেটা বিয়ার করতে হবে। আমি বলবো তুমি যদি এই ক্যাটাগরির মধ্যে রয়েছো, ডেফিনেটলি জিডিএমের জন্য যাও। এবং জিডিএমের জন্য যাওয়ার আরেকটা বেনিফিট কি রয়েছে, 3 বছর পরে তুমি এই সাবজেক্টগুলো ইজিলি পেয়ে যাবে। বেস্ট যে সাবজেক্টগুলো, তোমাকে এই সাবজেক্টগুলো এবং প্রি এবং প্যারাক্লিনিক্যাল সাবজেক্টের দিকে তাকাতেই হবে না। তাহলে তোমার এই ড্রিমটাও হলো, স্যালারি পেলে, এবং তোমার এই ড্রিমটাও কমপ্লিট হয়ে গেল। তাহলে এই ডেল্টা ক্যাটাগরির যারা স্টুডেন্ট রয়েছে তারা আমি অবশ্যই বলবো ইন্টার্নশিপ, হাউস স্টাফশিপ, জিডিএমের জন্য একেবারে অ্যাপ্লাই করে। এখন প্রশ্ন হচ্ছে, অনেক সময় ইন্টার্নশিপ এর সময় দেখবে জিডিএমের রিক্রুটমেন্টের ভ্যাকেন্সি বেরোয়, তুমি তখন এলিজেবল নয়। তুমি ইন্টার্নশিপ শুরু করেছো মানে তুমি অ্যাপ্লাই করে দাও। এরপরে ওই রিক্রুটমেন্ট থেকে যখন তোমাদের ইন্টারভিউ হবে, দেখবে একটা টাইম পিরিয়ড অলরেডি 5-6 মাস লেগে যাবে, এবং ওই 5-6 মাসের মধ্যে তোমার ইন্টার্নশিপ কমপ্লিট হয়ে যাবে এবং তুমি এমবিবিএস ডিগ্রিও পেয়ে যাবে। তাই তুমি যখন ইন্টার্নশিপ করবে জিডিএমও বা জিডিএমের জন্য যদি নোটিফিকেশন বেরোয়, সেই ফর্মটা কিন্তু ফিল আপ করে নেবে। ওকে, এখন প্রশ্ন হচ্ছে জিডিএমও পিজি ছাড়াও কি আর কোনো অপশন রয়েছে? হ্যাঁ, তুমি যদি এমবিবিএস করার পরেও ইউপিএসসি কম্বাইন্ড মেডিকেল সার্ভিস দিতে পারো, বাট এখানে কম্পিটিশন এখন যথেষ্ট বেশি। এর স্যালারি কিন্তু অনেকটাই বেশি থাকে, 1 লাখেরও বেশি স্যালারি থাকে, এবং এখানেও কিন্তু তুমি সার্ভিস কোটা পাবে। বাট সার্ভিস কোটা পেলেও তোমাকে ওই সেন্ট্রাল হসপিটালে ডিউটি করতে হবে, স্টেটের বাইরে থাকতে হবে। তো জেনারেলি বাঙালিরা ইউপিএসসিটা প্রেফার করে না। এরপরে কিন্তু
ইউপিএসসি অনেকে কিন্তু এমবিবিএস দেওয়ার পরে তুমি আইএস আইপিএস এর জন্য প্রিপারেশন নিতে পারো, কারণ নেই ডেল্টা ক্যাটাগরি তো কখনোই এইদিকে যায় না, এই ক্যাটাগরিও কখনোই যায় না। আলফা ক্যাটাগরির স্টুডেন্টরা কিন্তু এমবিবিএস এর পরে ইউপিএসসি সিএমএস ট্রাই করে, ইউপিএসসি ট্রাই করে ফর আইএস আইপিএস, অনেকে এমবিএও করে। আমার চেনা জানা দুজন আছে যারা এমবিএ করছে হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশনে। মাস্টার ইন পাবলিক হেলথে তুমি ট্রাই করতে পারো, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়েও অনেকে ট্রাই করে। এরপর চলে আসে আরএমও। এমবিবিএস করার পরে মেডিকেল কলেজে আরএমও পোস্টটা কিন্তু এখন বন্ধ হয়ে গেছে। এখন ডিরেক্ট মেডিকেল কলেজে আসতে গেলে তোমাকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ইন্টারভিউতে বসতে হবে, এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য তোমাকে তোমার এমডি লাগবে। তাহলে বুঝে গেছো জিডিওমো কার দরকার। তুমি যদি এই ক্যাটাগরি, তোমার জিডিওমো, আমি বলবো ইন্টার্নশিপ করো, সোজা জিডিওমোতে চলে যাও। কিন্তু মজার ব্যাপার হচ্ছে গামা ক্যাটাগরির স্টুডেন্টরা কিন্তু এখন চালাক হয়ে গেছে, তারা ইন্টার্নশিপ করে তারাও কিন্তু এখন জিডিওমোর জন্য চলে যাচ্ছে। কেন জিডিওমোর জন্য? কারণ তারাও বুঝতে পারছে যে যদি আমি এই ভালো সাবজেক্টগুলো না পাই তাহলে কিন্তু পরে প্রবলেম হতে পারে, তাই এখন যদি আমি জিডিওমো করে নিই তাহলে এই সাবজেক্টগুলো আমি পেয়ে যাব। এবং আগে বিটা ক্যাটাগরির স্টুডেন্টরা কিন্তু কখনোই জিডিওমো অ্যাপ্লাই করতো না, আলফা ক্যাটাগরি তো করতো না। কিন্তু আমি বলছি, দেখবে বিটা ক্যাটাগরির স্টুডেন্টরা কিন্তু অলরেডি তারাও জিডিওমের জন্য ওয়েট করছে। তারা কিন্তু টাকার জন্য ওয়েট করে না, তারা ওয়েট করে এই সাবজেক্টগুলো পাওয়ার জন্য। যারা খুব ভালো স্টুডেন্ট হয় যদি সাবজেক্টগুলো পেয়ে যায় তো ঠিক আছে, বাট বিটা ক্যাটাগরির স্টুডেন্ট যদি মোটামুটি মিডিওকার স্টুডেন্ট যারা এই সাবজেক্টগুলো পেতো না, তারা কিন্তু জিডিওমো যদি নিয়ে নেয় তাহলে তারা জিডিওমো নিয়ে নিচ্ছে, কারণ এই সাবজেক্টগুলো পাবে বলে। ওটা বুঝতে পেরেছো? তাহলে তুমি তোমার কোন ক্যাটাগরি রয়েছে আলফা বিটা গামা ডেল্টা, সেই অনুযায়ী আমি বলবো তুমি তোমার পথটা চুজ করে নাও। ওই যে বললাম, মাছ হয়ে তুমি যদি সুইমিংয়ের বদলে 100 মিটার কম্পিটিশনে নাম দাও তাহলে কিন্তু তুমি যতই বোন মেরো থেকে স্ন্যাক অ্যান্ড লেডার থেকে প্রিপারেশন নাও না কেন, তাহলে কিন্তু তোমার কন্ডিশন খুব খারাপ হয়ে যাবে। এরপর জিডিএমের আরেকটা আমি এক্সাম্পল বলছি। তুমি মেডিকেল কলেজে মেডিসিন নিতে গেলে তোমার জেনারেল র্যাঙ্ক লাগে 500 ওপেন ক্যাটাগরিতে উইদাউট সার্ভিস কোটা। ঠিক মেডিকেল কলেজে মেডিসিন পেতে গেলে তোমার র্যাঙ্ক লাগবে 22,000। মানে বুঝতে পেরেছো, তুমি যদি এই সাবজেক্টগুলো নিতে চাও, যদি জিডিওমো থাকে তাহলে ডেফিনেটলি তোমার জন্য বেস্ট। হ্যাঁ, জিডিওমো আমি কি আবার বলছি, তুমি যদি বিটা গামা হয় তোমার জন্য জিডিওমো নাও হতে পারে, তোমার জিডিওমো শুনে হাসিও লাগতে পারে, তোমার জন্য নয়। এই ক্যাটাগরির জন্য আমি অবশ্যই বলবো জিডিওমো, ইন্টার্নশিপ, হাউসটপশিপ, জিডিওমো। যদি হাউসটপশিপের আগেই জিডিওমো পেয়ে যাও তাহলে সেটাও নিয়ে নাও তো। বুঝতে পেরেছো? ওকে, এরপরে চলে আসি স্টুডেন্টদের কে আমি 3 ভাগে ভাগ করেছি। কি সে অনুযায়ী? কিছু স্টুডেন্ট আছে এ ক্যাটাগরি, যারা কিন্তু প্রত্যেক ক্লাসে 70%-এর বেশি স্কোর করে। তাদের জন্য বলবো ইন্টার্নশিপের পরেই হাউসটপশিপ করো না, তুমি এই সাবজেক্টগুলো আশা করি পেয়ে যাবে। যারা বি ক্যাটাগরির স্টুডেন্ট রয়েছে, এভারেজ স্টুডেন্ট, তুমি যদি এই সাবজেক্ট পেতে চাও, তোমার এই ফিনান্সিয়াল কন্ডিশন যাই হোক না কেন, তুমি জিডিওমো দিয়ে কিন্তু এই সাবজেক্টগুলো পেয়ে যাবে। আর তুমি যদি এই ক্যাটাগরির স্টুডেন্ট থাকো তাহলে ডেফিনেটলি তুমি যদি এই সাবজেক্টগুলো পেতে চাও তোমাকে তো জিডিওমো করতেই হবে। বুঝতে পেরেছো? তাহলে তোমার রেজাল্ট অনুযায়ী তুমি কোন স্টুডেন্ট ক্যাটাগরির মধ্যে পড়ছো, তোমার বাড়ির ফিনান্সিয়াল কন্ডিশন অনুযায়ী তুমি কোন ক্যাটাগরির স্টুডেন্টদের মধ্যে পড়েছো সেটা তুমি বুঝতে পেরে গেছো, এবং সেই অনুযায়ী আমি বলবো তোমার রাস্তা তুমি ঠিক করে নাও। ওকে, তোমার বন্ধু হয়তো এই ক্যাটাগরির মধ্যে রয়েছে, তোমার বন্ধু একটা আলাদা পাথ হয়ে নিচ্ছ মানে তোমাকে ওইভাবে যেতে হবে তা কিন্তু নয়। বুঝতে পারছো? আলটিমেট সবারই এক ফ্যামিলি রয়েছে, সবারই এক স্বপ্ন রয়েছে যে ডাক্তার হবে এবং বাবা মার স্বপ্ন পূরণ করবে। তাহলে তার জন্য এই ভিডিওটা বানানো। তোমাকে তোমার মতো ভাবতে হবে তুমি কোন পথটা ধরে এগোবে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। ওকে, চলো, থ্যাংক ইউ।